ড্রামার শুরুতেই ফিমেল লিড ফ্যান যাওকে দেখানো হয়। সে কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে নয়, বরং এখন রয়েছে প্রাচীন যুগে। চিন্তা করো না, ড্রামাটা একদমই প্রাচীন যুগের হিস্টোরিক্যাল ড্রামা নয়, বরং মডার্ন যুগের রোমান্টিক আর অনেক বেশি সুইট একটি ড্রামা। তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ফ্যাং যাও এখন রয়েছে প্রাচীন যুগে, তবে ওখানেও ও মডেল ওয়ার্ল্ডের মতন কিছু মেল মডেলদেরকে হায়ার করেছে, তাদের ডান্স দেখছে আর নিজে এখানে বসে বসে এনজয় করছে। বলতে গেলে এখানে কিন্তু ফ্যাং যাওয়ের লাইফটা অনেক বেশি বেটার চলছে। সবার এত বেশি খেদমতকারী না ভালো লাগবে। তখন একটি সিস্টেম এখানে ওপেন হয় আর ফ্যাং জাওকে জানানো হয় যে মডার্ন ওয়ার্ল্ডে তোমার যে একজন বেস্ট ফ্রেন্ড ছিল সে হঠাৎ করে মারা গিয়েছে। এই নিউজটা শোনার সাথে সাথে ফ্যাং জাও এখানে প্রচুর পরিমাণে রেগে যায়। আর আমরা এখানে জানতে পারি আসলে ফ্যাং জাও আর তার বেস্টি তাদের দুজনের সামনে সিস্টেম ওপেন হয়েছিল। দুজনকেই বলেছিল তাদের ইচ্ছা মতো জায়গা সিলেক্ট করতে। আর যেখানে কিনা ফ্যাং যাও এরকম প্রাচীন একটি ওয়ার্ল্ডে সিলেক্ট করেছে আর ওর বেস্ট মডার্ন ওয়ার্ল্ডে গিয়েছে। এখন এই নিউজটা শোনার পর ও তো অনেক অবাক হয়ে যায়, জানতে চায় যে আমার বেস্টি কিভাবে মারা গিয়েছে আমাকে বলো। তবে সিস্টেম বলে এটা আমি তোমাকে বলতে পারবো না, তবে আমি তোমাকে অবশ্যই একটা চান্স দিতে পারবো এটা খুঁজে বের করতে। এর জন্য তুমি চাইলে এখন মডার্ন ওয়ার্ল্ডে যেতে পারো। আমি ওখানে সবকিছু তোমার ব্যবস্থা করেছি আর তোমার নিউ একটি ক্যারেক্টারও তৈরি করেছি। ওখানে যাওয়ার পর আমি তোমাকে কিছু টাস্ক কমপ্লিট করতে দেবো, ওইগুলো শেষ করার পরেই তুমি তোমার বেস্টির লাস্ট একটি ভিডিও পাবে। ফ্যাং যাও একটি উপায় পেয়েছে, তাহলে মানা কেন করবে? এই জন্য ও সিস্টেমকে বলে ঠিক আছে তাহলে আমি ওখানে যেতে রাজি আছি। পরে আমরা দেখতে পাই ফ্যাং জাওকে ওর যখন জ্ঞান ফিরে আসে নিজেকে একটি মেয়ের বডিতে দেখে, আর এই মেয়েটার হচ্ছে আজ বিয়ে হু ফ্যামিলির বড় ছেলের সাথে, তার নাম হু চ্যান। আর এখন ফ্যাং জাও এখানে উপস্থিতি হয়েছে। ফ্যাং জাও এখানকার কাহিনী কিছুটা জানতো, যেরকম এখানের যে মেন লিড মানে হু চ্যান সে অনেক বেশি রুড টাইপের ছেলে আর মাস্ক পরে থাকে, দেখতেও অনেকটাই বেশি আগলি। সবাই তো এটাই বলা বলি করে, কারণ একবার তার ফেস আগুনে পুড়েছিল। আর ফ্যাং যাও এখানে তার সিস্টারের জায়গায় বিয়ে করছে, যদিও ফ্যাং যাও তার ফ্যামিলির রিয়েল ডটার, কিন্তু এরপরও ফ্যামিলি সবাই অন্য ডটারকে বেশি লাইক করে। অন্যদিকে হু চ্যানকে দেখানো হয়, অ্যাসিস্ট্যান্ট এসে বলে বস আপনি কি সত্যি বিয়েটা এখনো করতে চাচ্ছেন? আসলে এই নিউজটা হু চ্যানও জানে, তার ব্রাইড এখন চেঞ্জ। যাই হোক এরপরে ও বিয়েটা করতে চাচ্ছে। এরপরে ফ্যাং জাওকে দেখতে পাই, সে এখানে তার হাজবেন্ডের আসার অপেক্ষা করছে আর মনে মনে বলে জানি এখানে সবাই এখন হু চ্যানকে নিয়েই গসিপ করছে। আর সবাই হয়তো এটাও ভাবছে যে আমার মতো মেয়েকে হু চ্যান কেন বিয়ে করছে। তখনই হু চ্যানের একজন কাজিন সিস্টার যার নাম জিজি ভিতরে আসে আর প্রথমেই ফ্যাং জাওকে ইনসাল্ট করতে শুরু করে। ফ্যাং জাওকে বলে তুমি তো জানো আমাদের ফ্যামিলি কত বেশি রিচ ফ্যামিলি, তাহলে আমার ব্রাদার তোমার মতো মেয়েকে কেন বিয়ে করবে? ও তোমাকে বিয়ে করতে একদমই আসবে না, বরং তুমি এইটা ধরো। এইটা বলে যে এখানে ফ্যাং জাওয়ের হাতে একটি মুরগি ধরিয়ে দেয় আর বলে তোমাকে তো এখন এর সাথে বিয়ে করতে হবে। আসলে চাইনিজে এরকম একটি রুলস রয়েছে, যদি বর বিয়েতে নিজে না আসে তাহলে এই রকম কোনো কিছুর সাথে মেয়েটার বিয়ে পড়িয়ে দেওয়া হয় আর তারা এটা অ্যাকসেপ্টও করে নেয়। ফ্যাং যাও বলে এখানে দেখছি তুমি তোমার নিজের ব্রাদারকে এত বেশি ইনসাল্ট করছো। সবাই বলে তোমার ব্রাদার আগলি, নিজের ফেস হাইড করে রাখে, মাস্ক পরে, নিজেকে কারো সামনে শো করতে চায় না, এই কারণে কি ও বিয়েতে আসবে না, তাই তুমি এটা আমাকে দিচ্ছ? আর আমি ভেবেও নিলাম তোমার ব্রাদার এখানে আসলো না, তাহলে লসটা কার হচ্ছে? তোমার ব্রাদারই না। সবার এটাই মনে করবে যে তোমার ব্রাদার আসলেই আগলি, নিজেকে হাইট রাখছে। ওপর থেকে এই সবগুলো কথা আবার হু জানি শুনতে পায়। ও ভালো করে বুঝতে পারে মেয়েটা এখানে শুধুমাত্র ওকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এরপরও এখানে ফ্যাং যাওয়ার কথাগুলো ওর কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়, তাই তো একটু পর নিজে থেকেই তখন নিচে চলে আসে। যাকে দেখে ফ্যাং যাও আবার জিজিকে বলে তুমি না একটু আগেই বললে তোমার ব্রাদার এখানে আসতে চায় না, আমাকে বিয়ে করবে না, তাহলে এ নিয়ে আবার কে? আর যে কিনা এখন এখানে এসেছে আমাকে বিয়ে করতে। উল্টো জিজিকে আরো ভালো করে অপমান করে। তখন গ্র্যান্ডপা রেগে জিজিকে চুপ থাকতে বলে। এরপরে এখানে ফ্যাং যাও আর হু চ্যান তাদের দুজনের ভালোভাবে বিয়েটা কমপ্লিট হয়। পরের সিনে দেখানো হয় ফ্যাং জাওকে মেকআপ রুমে। আজ ওর হচ্ছে হুচানের সাথে ওয়েডিং নাইট। বাইরে থেকে জি নজর রাখছে আর মনে মনে বলে তুমি একবার শুধু রেডি হও, আমি তোমাকে এক ধরনের লাভ পয়জন দিয়েছি, এই কারণে তুমি নিজেকে নিজে কন্ট্রোলই করতে পারবে না। আর এইদিকে কিন্তু সিস্টেমের মাধ্যমে এই কথাটা আগে থেকে জানতে পারে ফ্যাং যাও, তাই ও নিজেও একটি প্ল্যান তৈরি করে নেয়। একটু পরে রুমের ভিতরে আসে হুচান, বাট এসে ফ্যাং জাওকে অন্য রুমে যেতে বলে ঘুমানোর জন্য। ফ্যাং জাও বলে ঠিক আছে আমি যাব, কিন্তু এর আগে আপনি তো একটু ড্রিঙ্ক করতেই পারেন, অন্তত আজ তো আমাদের দুজনের ওয়েডিং নাইট, এটার উপলক্ষে। হুজান আর কিছু বলে না, ও যে ড্রিঙ্কটা করতে দেয় ওটা চুপচাপ খেয়ে নেয়।
আর এখানে মেকআপ গোছানোর বাহানা দিয়ে ফ্যাং যাও 2 মিনিট থাকার জন্য ও তো সময় নষ্ট করতে শুরু করে, ইচ্ছা করে এখানে টাইম পাস করছে। এইদিকে এই 2 মিনিটের ভিতরে হুচানের উপরে ড্রাগসের প্রভাব পড়ে যায়, মানে ও নিজে হুচানকে সেম ড্রাগস দিয়েছে যেটা কিনা জিজি ওকে দিয়েছিল। হুচানও এখন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, আর এটাই তো ফায়দা ওঠাতে চাচ্ছিল ফ্যাং যাও। এখানে ও হুচানকে কিস করতে শুরু করে দেয়, তবে একটু পরে হুচান অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে থাকে, মানে ও কিছুতেই এখন নাইট স্পেন্ড করবে না ফ্যাং যাওয়ের সাথে। ফ্যাং যাও বলে, আমি তোমার বিষয়টা ভালো করে বুঝতে পেরেছি, আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে এর বদলে তুমি আমাকে কি দেবে? তুমিও কিন্তু আমাকে সাহায্য করো, তাহলে এখন আমি তোমাকে সাহায্য করব। এরপরে ও হুচানকে নিয়ে চলে যায় বাথরুমে, যেখানে তো একদম পুরো ঠান্ডা পানির ভিতরে হুচানকে শাওয়ার নিতে সাহায্য করছে। কোথায় সাহায্য করা, উল্টো এখানে হুচানের ও হট হট অ্যাপস আর বডিগুলো টাচ করতে থাকে। মনে মনে বলে, এই ছেলেটা পুরোপুরি আমার টাইপের, যেরকম একটি ছেলে আমি খুঁজছিলাম প্রাচীন যুগে, বাট এখানে এসে তাকে আমি হাজবেন্ড হিসেবে পেয়েছি, কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না। এই সময় আমার ভিতরে জিজি আসে, ওদের দুজনকে এরকম ভাবে দেখে। পরে আমরা দেখতে পাই ফ্যামিলি সবাই এটা নিয়ে কথা বলতে শুরু করেছে। জিজি তো উল্টো এখানে গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা এই মেয়েটি একদমই ভালো না, ও আমার ভাইকে ড্রাগস দিয়েছে আর ফায়দা ওঠানোর চেষ্টা করেছে, এটা কিভাবে করতে পারে? আর ওই মেডিসিনটা নিয়ে একটু বেশি বকর বকর করছে, যদি ওইটার কারণে আমার ভাইয়ের ক্ষতি হয়ে যেত তাহলে কে এর দায়ভার নেবে? তখন ফ্যাংজা উঠে বলে, আমার মনে হয় যে তুমি একটু বেশি মেডিসিন সম্পর্কে জানো। আমি এখানে সবাইকে আরও একটি সত্যি কথা বলতে চাই, আসলে আমাকেও লাভ পয়জন দেওয়া হয়েছে, যেরকম লাভ পয়জন তোমার ব্রাদারকে দিয়েছিল। তুমি নিজেই ভাবো আমি কেন নিজেকে লাভ পয়জন দিতে যাব? আর এখানে অ্যাসিস্ট্যান্ট তখন ল্যাবরেটরির কিছু রিপোর্টে নিয়ে আসে দেয়, যেখানে তো দুইটা একদম পুরো ম্যাচ করে যাচ্ছে। ফ্যাং যাও অনেকটাই ভেবে চিন্তে এরকম প্ল্যান করেছে, এখন সবার সামনে জিজি ধরা পড়ে যায়। তো জিজি বলে, আমি সেরকম কোনো ভুলই করিনি। কিন্তু ফ্যাং যাও বলে, তুমি অনেক বড় একটি ভুল করেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এবার তো শুধু আমার হাজব্যান্ডকে তুমি লাভ পয়জন দিয়েছো, বলা তো যায় না পরের বার তুমি কোনো অনেক খারাপ পয়জনে দিয়ে দিলে আমার হাজব্যান্ডকে, তাই আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমি তোমাকে পুলিশের হাতে ধরে দেবো। তো জিজি চিৎকার করে গ্র্যান্ড পাকে বলে, আপনি তো কিছু একটা বলুন, এই মেয়ে আমার সাথে এমনটি কেন করছে? কিন্তু গ্র্যান্ড পা এবার জিজির এরকম কাণ্ডে রেগে যায়, কারণ ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, ওর ভিতরে জিজির ঢোকার কি দরকার? তাই রেগে জিজিকে কয়েক মাসের পকেট মানি একদম পুরো বন্ধ করে দেয়। আর এটাও বলে জিজিকে, যদি তুমি আরেকটি কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে এখান থেকে গ্রামে পাঠিয়ে দেবো। আর জিজিকেও তখন চুপচাপ এই শর্তটা মেনে নিতে হয়। ফ্যাং যাও এখানে মনে করে ও কতটা বেশি রিস্ক নিয়ে এরকম একটি প্ল্যান তৈরি করেছিল সবার সামনে জিজিকে ভুল বোঝানোর। আসলে ওর এইসব কিছু করার পিছনে একটা মেন উদ্দেশ্য রয়েছে, সেইটা হচ্ছে হুচানের বিশ্বাস অর্জন করা, যাতে করে এখানে থেকে ফ্যাং যাও এখানকার সব টাস্কগুলো কমপ্লিট করতে পারে। আর এই ঘটনার পরে এখানে কেন জানি একটু তো ট্রাস্ট করে নেয় হুচান ফ্যাং যাওর ওপরে। এরপরে আবারও আমরা রাতের সিন দেখি। আজ তো আবারও ফ্যাং যাও এসেছে হুচানের বেডরুমে। আজ কিছুতেই বেডরুম থেকে বাইরে যেতে চাচ্ছে না। আসলে এখানে আসাবার সিস্টেম প্রথমে ওকে 3টা টাস্ক দিয়েছে, তার ভিতরে প্রথম টাস্ক হচ্ছে হাজব্যান্ডের সাথে বেড শেয়ার করা, মানে ওদের দুজনকে একই বেডে ঘুমাতে হবে। এখন হুচান তো ওকে নিজের সাথে ঘুমাতে দেওয়ার জন্য একদমই রাজি হয় না, ওকে রুম থেকে যেতে বলে। কিন্তু ফ্যাং যাও এত সহজে ছেড়ে দেওয়ার বান্দি না, এখানে এসে একটু বাহানা বানাতে শুরু করে, বলে দেখো তুমি তো এখন আমাকে অন্তত বিশ্বাস করবে, কাল আমি তোমার একদমই কোনো ফায়দা ওঠাইনি, আর তুমি নিজেও তো এতটাই বেশি প্রবলেমে থাকার পরও আমার সাথে নাইট স্পেন্ড করতে যাওনি, তাহলে আমি শুধু শুধু কেন আজ তোমার সাথে কিছু করতে যাব? এইটুকু বিশ্বাস তো তুমি আমাকে করতেই পারো। আর দেখো আমরা দুজনে যদি আলাদা আলাদা রুমে ঘুমাই তাহলে সবাই তো অন্য কিছু মাইন্ড করবে, যেরকম তুমি একজন ছেলে আর আমি একটা মেয়ে, কিন্তু আমরা দুজন আলাদা রুমে ঘুমাচ্ছি, এতে লসটা কার হবে? সবাই তো এটাই ভাববে না যে তোমার ভিতরে কোনো কিছু নেই, তুমি হয়তো বা কোনো কিছু করতেই পারো না, যার কারণে ওয়াইফকে একই রুমে ঘুমাতে দাও না, আমাকে অন্য রুমে ঘুমাতে দিয়েছো। আই প্রমিস আমি এইখানে চুপচাপ শুধু এক কোণায় ঘুমিয়ে থাকবো আর কোনো কিছুই করবো না তোমার সাথে। আসলে ওকেও এইসব কিছু বাধ্য হয়ে করতে হচ্ছে সিস্টেমের জন্য। সিস্টেম বলেছে তুমি যদি এই 3টা টাস্ক কমপ্লিট করো তাহলেই তোমাকে আমি তোমার বেস্টের ভিডিও দেব। তাই তো এখন এখানে ও অনেক সব ইমোশনাল আর ব্ল্যাকমেল বলো যাই বলো না কেন কথাগুলো বলছে এখানে হুচানকে। তো হুচানের কাছেও এক পর্যায়ে ওর বলা কথাগুলো রিয়েল মনে হয়। সত্যি যদি আমি আমার ওয়াইফকে রুম থেকে বের করে দিই তাহলে সব সন্দেহ তো আমার উপরেই আসবে, তাই বলে ঠিক আছে তুমি এখানে ঘুমাতে পারো।
পারমিশন পাওয়ার সাথে সাথে এক দৌড়ে বেডে এসে ঘুমিয়ে পড়ে। তো এখানে হুচান ওর পাশেই রয়েছে। রাতে আবার উঠে পড়ে ফ্যাং যাও। সিস্টেম ওকে এখন দ্বিতীয় টাস্ক দিয়েছে, ওইটা হচ্ছে হুচানকে কিস করতে হবে। এইটাতে একটু প্রবলেমে পড়ে যায় ফ্যাং যাও। হুচানকে কিভাবে কিস করবে, যেহেতু হুচান ওকে নিজের কাছে আসতে দেয় না, আর কিস করার চেষ্টাও করে বাট হুচান ওকে পাত্তা দেয় না, এখান থেকে নিজেই উঠে চলে যায়। পরের দিন তাদের দুজনকে সাথে জিজি আর গ্র্যান্ডপাকে দেখানো হয়। আসলে গ্র্যান্ডপা এখানে হুচান আর ফ্যাং যাও দুজনকে একটি পার্টিতে যাওয়ার কথা বলে। এতে তো যেতে রাজি হয়ে যায় ফ্যাং যাও হুচান, তারা দুজনেও। বাট আমরা জিজিকে দেখি ও নিজেও এখানে জেদ করতে শুরু করে দেয় পার্টিতে যাবে। গ্র্যান্ডপা প্রথমে ওকে মানা করে, কিন্তু ও তো অনেক ফুসলিয়ে ফাসলিয়ে গ্র্যান্ডপাকে রাজি করে নেয়। পরের সিনে ফ্যাং জাওকে দেখানো হয়, দেখতে অনেক বেশি বিউটিফুল দেখা যাচ্ছে। আর ও তো রেডি হয়ে এখন পার্টিতে আসে, যেখানে আমরা জিজিকেও দেখি সবার সামনে। এখানে ওর আবারও ইচ্ছা করেছিল ফ্যাং জাওকে ইনসাল্ট করার। এখানে যখনই ফ্যাং জাওকে উল্টাপাল্টা কিছু বলতে নেবে, বাট এর আগে তো ফ্যাং জাও ওর মুখ বন্ধ করে দেয়। সবার সামনে এত ভয় দেখায় যে কিছু বলতেই পারে না। আর এখানেই কিন্তু প্রথমবারের মতন ফ্যাং জাও তার স্টেপ সিস্টারের সাথে স্টেপ মমকে দেখে। স্টেপ সিস্টারের নাম ইয়ান, আর ইয়ানের জায়গায় কিন্তু এখন হুচানকে বিয়ে করেছে ফ্যাং জাও। তো ফ্যাং জাও এটাও ভালো করেই জানে এই ইয়ান নামের মেয়েটারই বয়ফ্রেন্ড রয়েছে, আর ওর বয়ফ্রেন্ডের সাথে ফ্যাং জাওর বেস্টির কোনো সম্পর্ক ছিল। প্রথম প্রথম মা আর মেয়ে তারা দুজনে মিলে তো অনেকটা ইনসাল্ট করতে শুরু করে দেয় ফ্যাং জাওয়ের। তারা বলে যে নিজেকে অনেক বড়লোক মনে করো না, যে তোমার বিয়েটা হুচানের সাথে হয়েছে এই কারণে, এমনকি হুচান তো তোমাকে ভালোবাসে না, তাই তোর পার্টিতেও তোমাকে একাই আসতে হয়েছে। ফ্যাং জাও বলে, কোথায় তোমরা এখানে আমাকে ধন্যবাদ দিবে তা না, এসেছো আমার সাথে ঝামেলা করতে। একদমই ঝামেলা করো না, নয়তো কিন্তু আমি বাইরে সবাইকে জানিয়ে দেব যে তোমরা কিরকম ভাবে ব্রাইড চেঞ্জ করে থাকো, একজনের জায়গায় অন্য আরেকজনকে বিয়ে করিয়ে দাও। মা মেয়ে যদি নিজেদের রিপুটেশন ঠিক রাখতে চাও তাহলে একদমই আমার সাথে ঝামেলা করবে না। আর ও তো অকশনেতে যাওয়ার আগে স্টেপ মমকে ব্ল্যাকমেল করে অনেক বেশি টাকাও হাতিয়ে নেয়। স্টেপ মমকে বলে, আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি বাইরে সবাইকে এইটা বলবো আপনি কত খারাপ, আপনার নিজের মেয়েকে বাঁচানোর জন্য আমাকে একজন আগলি ছেলের সাথে বিয়ে দিয়েছেন। তো মমকেও বাধ্য হয়ে ওকে কিছু টাকা দিতে হয়। একটু পরেই অকশন শুরু হয়, যেখানে অনেক দামি দামি জিনিস একের পর এক শো করা হচ্ছে। এখানে প্রাচীন কিছু জিনিসও ছিল, আর যেগুলো কিনা খুব সহজেই চিনতে পারছিল ফ্যাং জাও। যেহেতু ও অনেকদিন প্রাচীন যুগে ছিল, তো ওখানকার জিনিসগুলো অবশ্যই ভালোভাবেই চিনবে। দেখা যায় এখানে একটি মূর্তি নিয়ে আসা হয়, আর যেটা কিনা একদম ফেক, কিন্তু সবাই বলছে এটা রিয়েল রিয়েল। ফ্যাং জাও বলে, আমি 100% শিওর দিয়ে বলবো এটা ফেক, কারণ প্রাচীন যুগে ফ্যাং জাও নিজে এই মূর্তিটা তৈরি করেছে। বাট এতবার বলার পরেও কেউ ওর কথা বিশ্বাস করতে চায় না। যাই হোক, ফ্যাং জাও আর ওদের সাথে তর্ক করে না। এরপরে বাকি মেয়েদের গসিপ শুনতে পায়, তারা এখানে হুচানকে নিয়ে গসিপ করছে। শুনেছি ছেলেটা অনেক বেশি আগলি, সবসময় মুখে অদ্ভুত রকমের মাস্ক পরে থাকে আর নিজেকে হাইড করে, যার কারণে কখনো কারোর সামনেও আসে না। এইসব কথাগুলো শুনতে পারে ফ্যাং জাও, ওর তো অনেক বেশি রাগ হয়। দুটি মেয়ের কাছে আসে, তাদেরকে থাপ্পড় মারে, মুখের উপর ভালোভাবে জবাব দেয় যে তোমরা এখানে কার সম্পর্কে কথা বলছো জানো, একবার যদি হুচান এইসব কিছু জানতে পারে তোমাদের এমন বাজে অবস্থা করবে যে তোমরা আর কোথাও গিয়ে শান্তি পাবে না। মেয়েরা তখন একদম চুপ হয়ে যায়। আর এখানে আমরা হুচানকে দেখি সেম জায়গায় এসেছে কোম্পানির কোনো মিটিং করতে। তখনই বাইরে দেখতে পাই এরকম একটি পরিস্থিতি। অনেকটা ইমপ্রেস হয় ফ্যাং জাওয়ের ওপরে, মনে মনে এইটা ভাবে, এই মেয়ে দেখছি আমি না থাকা পরেও আমাকে সব জায়গায় ভালোভাবে প্রোটেক্ট করেছে, তাহলে কি আমি ওর উপরে বিশ্বাস করতে পারবো? এই জন্য ভাবে হুচান আমিও ভিতরে গিয়ে দেখবো এখন কি হচ্ছে। ততক্ষণে কিন্তু ভিতরে ফ্যাং জাও এসেছে আবার অকশন কন্টিনিউ করতে। এই সময় ভিতরে আসে হুচান, যাকে দেখে এখানে সবাই শকড হয়ে যায়। জিজি তো আরো বেশি শকড হয়েছে, মনে মনে বলে এই মেয়েটি আমার ব্রাদারের উপরে কি এমন জাদু করেছে যে ব্রাদার কিনা কখনো এরকম জায়গায় আসে না, আজ কিনা এই মেয়েটির জন্য এখানে এসেছে। ফ্যাং জাও নিজেও এটা আশা করেনি হুচান এখানে আসবে। যাই হোক, একটু পরে এখানে ইয়ানের আনা একটি পেন্টিং সবার সামনে নিলামে ওঠানো হয়, যেটার উপরে বেট লাগাতে চাচ্ছিল হুচান, কিন্তু ওকে থামিয়ে দেয় ফ্যাং জাও আর বলে এটা ফেক। ইয়ান এতে রেগে যায়, তুমি কি জানো আমার পেন্টিং ফেক না রিয়েল? তুমি জানো এটা কত বেশি দামি আর এক্সপেন্সিভ? আমি এটা অনেকটাই টাকা দিয়ে বাই করেছি।
তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি তোমার কথা বিশ্বাস করব? আসলে ইয়ান যার কাছ থেকে এই পেন্টিংটা কিনেছে উল্টো সেই লোকই তো ইয়ানকে বোকা বানিয়েছে। এটা আসলেই একটা ফেক পেন্টিং। ফ্যাং যাও বলে, আমার কথা বিশ্বাস না হলে তুমি পরীক্ষা করে দেখতে পারো। আমি তো আর শুধু শুধু মিথ্যে কথা বলতে যাবো না। ইয়ানও নিজেকে রাইট প্রমাণ করানোর জন্য সবার সামনে পেন্টিংটা পরীক্ষা করতে দেয়। ভালোভাবে পেন্টিং দেখার পরে সবাই বুঝতে পারে এই পেন্টিংটা আসলেই ফেক। ফ্যাং যাও বলে, এখন তো আমি সবার সামনে সত্যিই প্রমাণ হলাম। আর এখানে যেহেতু পেন্টিংটা ফেক বের হয়েছে তাই সবাই ইয়ানকে খারাপ বলতে শুরু করে। স্টেপ মম রেগে কিছু বলতে যাবে ফ্যাং জাওকে, তখনই হুচান এসে ফ্যাং জাওয়ের পাশে দাঁড়ায়। ফ্যাং জাওয়ের হাত ধরে বলে, ফ্যাং জাও আমার ওয়াইফ, তাই এখানে কেউ আমার ওয়াইফের সাথে যদি ঝামেলা করার চেষ্টা করে তাহলে তাকে মনে রাখতে হবে সে আমার সাথে ঝামেলা করতে নিচ্ছে। আর এখন যদি কারোর সাহস থাকে তাহলে এখানে আসো, আমার ওয়াইফকে কোনো কিছু বলো। জিজি তো অনেকটাই রেগে যায় তার ব্রাদারের এরকম কাজে, বলে ব্রাদার আপনি এমনটি কেন করছেন? দেখা যায় অ্যাসিস্ট্যান্ট ওকে তো দুজনের ভিতরে ঢুকতেই দেয় না। এইদিকে হুচান যেহেতু সবার সামনে ওকে সাপোর্ট করেছে এই কারণে ফ্যাং যা ওর উপরে একটু ইমপ্রেস হয়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি সবার সামনে ইজ্জতের তো ফালুদা বানিয়ে এখানে এসেছে, তো ঝামেলাও একটু পড়েছিল। স্টেপ মম ওখান থেকে ওকে বের করে নিয়ে আসে, তবে এখন অনেক রেগে গিয়েছে ফ্যাং জাওয়ের ওপরে। ও ফ্যাং জাওকে কিছুতেই ছাড়বে না, নিজেকে কি মনে করে। এরপরে যখন ওখান থেকে বের হয় আমরা দেখি দূরে ফ্যাং জাও লুকিয়ে লুকিয়ে ইয়ান আর তার বয়ফ্রেন্ডের উপরে নজর রাখার চেষ্টা করছে, বাট ও কিছু দেখতে পায় না। তখন পিছন থেকে এখানে আসে হুচান, বলে তুমি এখানে কি করছো? আবার ওকে নিয়ে কারে উঠে পড়ে, অ্যাসিস্ট্যান্টকে কার বাড়িতে নিয়ে যেতে বলে। তখনই ফ্যাং জাওয়ের কাছে ড্যাডের কল আসে। ড্যাড আসলে একটি ফ্যামিলি ডিনারে ফ্যাং জাওকে তার হাজব্যান্ড মানে হুচানকে নিয়ে আসতে বলছে। এখন ও তো ড্যাডকে এখানে মানা করতে পারে না, বাট হুচানকেও বা কিভাবে বলবে যেতে। এরপর অনেক বেশি বাহানা দিয়ে হুচানকে তার সাথে কাল কোথাও ঘুরতে যাওয়ার বাহানা দেয়। মানে বলতে গেলে ওর সাথে বারবার ডিনারে যাওয়ার কথাটাই এখানে হুচানকে বলছে, কিন্তু হুচান একদমই যেতে চায় না। ফ্যাং যাও বলে, আমার হাজবেন্ড শুধু একবার যেতে রাজি হও, যদি যাও তাহলে আমি তোমাকে কিছু একটা গিফট করব। হোসেন আর ওকে এই গিফট নিয়ে কিছু জিজ্ঞাসা করে না। বাড়িতে আসার পর রাতে যখন ফ্যাং যাও ফ্রেশ হয় তখন হোসেন ফ্যাং যাওকে বলে, তুমি আমাকে কারের ভিতরে কিছু একটা গিফট দেওয়ার কথা বলেছিলে, সেই অফারটা কি এখনো থাকছে নাকি শেষ হয়েছে? হুচানের কোনো আইডিয়াই ছিল না কারের ভিতরে ফ্যাং যাও আসলে ওকে কি দিতে চেয়েছে। এখানে ফ্যাং যাও বলে অফারটি এখনো রয়েছে। এটা বলে ও তো নিজে আগ বাড়িয়ে চলে আসে কিস করতে হুচানকে। হুচানকে এখানে কিস করতে শুরু করে দেয়। হুচান প্রথমে অনেক বেশি শকড হয়ে যায়। আর হুচানকে যেহেতু কিস করেছে এই কারণে ফ্যাং যাওয়ের এখানে দ্বিতীয় টাস্ক কমপ্লিট হয়। বেস্টির ভিডিও পাওয়ার জন্য ওকে শুধু আরেকটি টাস্ক কমপ্লিট করতে হবে, আর সিস্টেম এটা পরে ওকে আবার জানাবে। দুজনে এখানে কিসিং কন্টিনিউ করতে থাকে, যেখানে ফ্যাং যাও ভাবছিল হুচান তো ওকে এখন কিস করা বন্ধই করতে চাচ্ছে না। বাট কিস করতে করতে হঠাৎ করে হুচানের মনে পড়ে যায় ও ফ্যাং যাওকে কিস করেছে, তাই তো এখান থেকে নিচে আবার তাড়াতাড়ি ওয়াশরুমে যায়। অন্যদিকে ইয়ানকে তার ড্যাডের সামনে দেখানো হয়। ড্যাড এখানে ইয়ানের উপরে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে, এমনকি ইয়ানের উপরে হাতও তোলে। ইয়ানকে বলে, আজ তুমি অকশনে যে ভুল কাজটা করেছো এটা আর কখনোই করবে না। অনেক কষ্ট করে আমি হুচানের সাথে বিয়ে দিয়েছি তোমার সিস্টারের, যাতে করে আমি বিজনেসে প্রফিট করতে পারি। আর তুমি কিনা আমার এরকম ভাবে লস করে দেবে ঝামেলা করে এসে, এটা আমি কিছুতেই হতে দেবো না, তাই নিজের লিমিটের মধ্যে থাকো। দেখা যায় ড্যাড তো এখানে ইয়ানকে অনেক বাজেভাবে মারধর করেছে। পরের দিন মা আর মেয়েকে দেখানো হয় এখন বাড়ির বাইরে এসে অপেক্ষা করছে কখন এখানে হুচান আর ফ্যাং যাও আসবে। একটু পরে দুজনে এখানে আসে, যেখানে এদের চারজনের কথাবার্তার তো কোনো মিলই ছিল না। যাই হোক, এখানে আমরা ইয়ানের আরও একটি প্ল্যান সম্পর্কে জানতে পারি। ইয়ান তো বাড়িতে একজন গুন্ডাকে আজ আসতে বলেছে ওর সিস্টারের সাথে খারাপ কিছু করার জন্য। পরে সবাই যখন একসাথে খাবার খেতে বসে এখানে সিস্টার প্ল্যান করে খাবারের ভিতরে মেয়েটকে বলে কিছু ড্রাগস মিশিয়ে দিয়েছে। বুঝতেই পারছো গুন্ডা ছেলেটার সাথে আসলে ও প্ল্যান করে ফ্যাং যাওয়ার নাইট স্পেন্ড করাবে। তবে সিস্টেমের কারণে কিন্তু ফ্যাং যাও সবকিছু আগে থেকেই জেনে যায়। নিজে অ্যাক্টিং শুরু করে দেয় অসুস্থ হয়ে পড়ার, আর একটি রুমে গিয়ে রেস্ট করতে চায়। তো ও যখন রুমে আসে আমরা বাইরে দেখি ইয়ানকে গুন্ডাকে তখন ভিতরে পাঠিয়ে দেয়, আর গুন্ডাটা ভিতরে আসার পর অনেক বেশি হ্যাপি হচ্ছে এরকম একটি মেয়েকে রুমে দেখতে পেয়ে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ান ভাবে, আমার হাত থেকে বাঁচা এত সহজ না, এখন দেখো তোমার সাথে কি হয়। একটু পরে ও নিজে আবার পুরো ফ্যামিলির কাছে আসে আর বলে, আমি তো অনেকক্ষণ ধরে সিস্টারকে দেখছি না, আর ওপরের একটি রুম থেকে অদ্ভুত এক ধরনের আওয়াজ আছে, আমার সবকিছু ঠিক মনে হচ্ছে না। এমন তো নয় যে সিস্টার আসলে আমার ব্রাদার ইন লকে ধোকা দিচ্ছে আর নিজের কোনো বয়ফ্রেন্ডকে আমাদের বাড়িতে ডেকেছে, আমাদের উপরে গিয়ে চেক করা দরকার আছে। এইসব শোনার পর অ্যাসিস্ট্যান্ট তো অনেক অবাক হয়, সাথে মম ড্যাডও তাড়াতাড়ি করে তারা রুমের বাইরে আসে এইটা দেখতে যে ভিতরে আসলে কে রয়েছে।
তারা যখন রুমের ভিতরে আসে আর ব্ল্যাঙ্কেট সরায় তো দেখতে পায় এখানে তো ফ্যাং জাওয়ের সাথে অন্য কেউ নয় বরং তারই হাজবেন্ড হু চ্যান রয়েছে। আসলে ওই গুন্ডাটা যখন রুমের ভিতরে এসেছে তখন তো ফ্যাং চাও নিজের জ্ঞানেই রয়েছিল, তাই তো ইচ্ছা মতন প্রথমে ওই গুন্ডাটাকে এখানে ভালোভাবে মারধর করে, দেন হাত পা বেঁধে ওকে একটি জায়গায় রাখে আর নিজের হাজবেন্ড হু চ্যানকে রুমে ডেকে নিয়ে এসেছিল। এখন সবাই যখন দেখে এখানে ও তো হাজবেন্ডের সাথেই রয়েছে, মুখ বন্ধ হয়ে যায়। হু চ্যান বলে, আপনারা যদি আমাদের দুজনকে একসাথে দেখতেই না পারেন তাহলে শুধু শুধু কেন আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আমাদেরকে না নিয়ে আসলেই পারতেন। ড্যাড তো অনেক বেশি ভয় পেয়ে যায় বিজনেসের জন্য, তো অনেক হাত পা ধরতে শুরু করে দেয় হু চ্যানের। ইয়ান বলে, এটা হতে পারে না, তোমরা অবশ্যই অন্য কিছু করছো, আর এখানে ও গুন্ডাটাকে খুঁজতে শুরু করে দেয়। ফ্যাং যাও বলে, তুমি যাকে খুঁজছো তাকে আমি হয়তো সাহায্য করতে পারি তোমার সামনে নিয়ে আসতে। ইয়ানের সত্যিটা এখানে ও সবার সামনে তুলে ধরে। ড্যাডকে বলে, ইয়ান একজন গুন্ডাকে এখানে পাঠিয়েছিল আমার রুমে আমার সাথে খারাপ কিছু করতে। এরপরে ওই গুন্ডাটাকেও দেখানো হয়, ওর হাত পা আর মুখ সবকিছু এখানে বাঁধা অবস্থায় আছে, আর এরকম অবস্থা করেছে ফ্যাং যাও। পরে ড্যাডকে দেখানো হয় ফ্যাং যাওয়ার সাথে কথা বলছে। ফ্যাং যাও এখানে ড্যাডকে বলে, ইয়ান যে কাজটা করেছে এর জন্য আমি কিছুতেই ইয়ানকে ক্ষমা করতে পারবো না, আপনাকে কিছু একটা করতে হবে। ড্যাড বলে, তাহলে তুমিই বলো আমি কি করব, আমি চাই না আমার বিজনেসের কোনো লস হোক। ফ্যাং যাও বলে, আপনি যদি আমাকে আর হুচেনকে খুশি করতে চান তাহলে আমি বলবো ওই মেয়েটাকে এক্ষুনি বিদেশে পাঠিয়ে দিন, ওর এখানে থাকার কোনো দরকার নেই। ড্যাড বলে, ইয়ানের মম ইয়ানকে এখান থেকে যেতেই দেবে না। ফ্যাং যাও বলে, যদি মম যেতে না দেয় তাহলে ওকে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব, কারণ আজ অনেক খারাপ একটি কাজ করেছে। ড্যাড বলে, আমি কিছু একটা করছি। পরে যখন মম এই কথা জানতে পারে কিছুতেই তো এখান থেকে ইয়ানকে যেতে দেবে না, মানে রাজিই হচ্ছে না। এরপরও যখন ড্যাড জোর করে ইয়ানকে রাজি করাবে এই সময় ভিতরে ইয়ানের বয়ফ্রেন্ড লু আসে। লু বলে, কার এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে এখান থেকে বিদেশে পাঠাতে চায়, আমি থাকলে এটা কিছুতেই হবে না। ছেলেটাকে দেখে ফ্যাং যাও মনে মনে বলে, এই হচ্ছে সেই ছেলেটা যাকে কিনা আমি খোঁজার জন্য মূলত এখানে এসেছি, এখন জানতে হবে যে এ আমার বেস্টির সাথে কি করেছে। সাথে এটাও বলে ছেলেটা হচ্ছে হুজানের কাজিন ব্রাদার দূর সম্পর্কে, আর হুজান যেহেতু নিজেকে সবার সামনে আগলি শো করে তাই ও কোম্পানি সেরকম ভাবে দেখাশোনা না করার কারণে লু এখন নিজেকে কোম্পানির একদম বস মনে করে। এই জন্য আজও এখানে একটু বেশি অ্যাটিটিউড নিয়েছে, তবে ফ্যাং যাও ওর কথায় পাত্তা দেয় না। লু বলে, ব্রাদার আপনার কি প্রবলেম আমাকে বলতে পারেন, আমি সব হ্যান্ডেল করে নেব। ফ্যাং যাও এখানে মনে মনে এটাও ভাবছে, যদি আমি ওর গার্লফ্রেন্ডকে বিদেশে পাঠিয়ে দিই তাহলে তো এই ছেলেটা আমার হাত থেকে ফসকে যাবে, এর থেকে ভালো আমি ইয়ানকে এখানেই থাকতে দিই সত্যিটা বের হওয়া পর্যন্ত। তবে আজ যে কাজটা করেছে ইয়ান, এর জন্য ফ্যাং যাও এখানে অনেক বেশি টাকা নিতে চায়। তো দেখা যায় মম ড্যাড লু তারা ওকে টাকা দিতেও রাজি হয়ে যায়। লু বলে, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। হুচেন আবার বলে, ফ্যাং যাওকে, তুমি শুধু আমাকে একবার বলো, আমি এদেরকে এক্ষুনি দেখে নিয়েছি তোমার সাথে আজ খারাপ কিছু করতে চাচ্ছিল, আর এইটুকু তো আমি বলতে পারবো যে আমার পাওয়ার ওদের থেকে বেশি রয়েছে। তবে এখানে ফ্যাং যাও বলে, ছাড়ো এখন এইসব কিছু করার কোনো দরকারই নেই, পরে হয়তো এইসব কিছুর প্রয়োজন পড়তে পারে। মম ড্যাডের ওখান থেকে ফিরে আসার পর ফ্যাং যাও এখানে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আসলে পুরো বিষয়টা জানতে চায়, কেন হুচানের কোম্পানি এখন লুয়ের কাছে, আর লু কেন নিজেকে ওই কোম্পানির সিইও মনে করে। অ্যাসিস্ট্যান্ট বলে, অ্যাক্সিডেন্টের পর থেকে বস সেরকমভাবে আর কোম্পানির কাজের দেখাশোনা করেনি, এই কারণেই মূলত লুকে দেওয়া হয়েছে ওই কোম্পানির দেখাশোনা করতে, আর এরকমভাবে ও এখন কোম্পানির সিইও হয়েছে। তবে এইসব কিছু একদমই ভালো মনে হচ্ছিল না এখানে ফ্যাং যাওয়ের কাছে। লুয়ের প্ল্যানটা ভালো করেই হয়তো বুঝতে পেরেছে যে লু এই কোম্পানির ক্ষতি করবে। রাতে দেখানো হয় এখন সিস্টেম ওকে একদম শেষ একটি টাস্ক কমপ্লিট করতে দিয়েছে, ওইটা হচ্ছে এখানে হুচানের মেজারমেন্ট নেওয়া। আর ও যখন রাতে লুকিয়ে লুকিয়ে হুচানের মেজারমেন্ট নিতে যাবে তখনই হুচান উঠে পড়ে, জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, এটা আমাকে প্রভাব করার চেষ্টা করছো। ফ্যাং যাও বলে, না না এরকম কোনো কিছুই না, আমি তো শুধুমাত্র তোমার বডির মেজারমেন্ট নিচ্ছিলাম, আসলে সবাই এটাই বলে যে তুমি একদমই রোমান্স করতে পারো না, হ্যান ত্যান আরো অনেক কিছু, তাই আমি একটু তোমার মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করছি। হুচান বলে, আমাকে এতটাও দুর্বল মনে করো না, আর আমাকে এরকম প্রভাব করা বন্ধ করে দাও। এরপরে ও এখানে আবারও কিস করতে শুরু করে দেয় ফ্যাং জাওকে, আর এইসব কিছু তো ফ্যাং জাওয়ের কাছে এখানে বেশ ভালো লাগে। ও নিজের নামার থামে নিচ্ছে না, আরো কন্টিনিউ করতে শুরু করে দেয় হুচানের সাথে, কিন্তু কিছুক্ষণ পর আবারও হুচান আগের মতন থেমে যায়। আসলে হুচান চাচ্ছিল না যতক্ষণ পর্যন্ত ফ্যাং জাওয়ের সাথে ওর রিলেশন ভালো না হবে তারা দুজনে নাইট স্পেন্ড করবে না।
বাট কিছু না বলে দূরে চলে যাওয়ার কারণে আবারও ফ্যাং যাও মনে মনে বলে যে এই ছেলেটা মনে হয় আসলে রোম্যান্স করতে পারে না। যাই হোক, ওর 3টা টাস্ক কমপ্লিট হয়েছে, এই কারণে সিস্টেম এখানে বেস্টির ভিডিওটা সেন্ড করে দেয়। ফ্যাং যাও বেস্টির ভিডিও দেখতে শুরু করে, দেখে যে বেস্টি আগুনের মধ্যে পড়ে রয়েছে। আর এখানে ওর বেস্টি কান্না করে বলে, আমার সাথে যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী লু, ও আমাকে মেরে ফেলেছে। লু আমাকে দেখিয়েছে আমাকে ভালোবাসে, কিন্তু ও আমাকে ভালোবাসে না। এরই সাথে হুচানের সব প্রপার্টি নিজের নামে করার জন্য কোম্পানিতে খারাপ কাজগুলো করতে শুরু করে। আর আমি যখন হুচানকে এইসব কিছু জানাতে যাবো এর আগে ও আমাকে এরকমভাবে আগুনে পুড়িয়ে মারতে শুরু করে। এইসব কিছু দেখার পর এখানে তো ফ্যাং যা অনেক বেশি ইমোশনাল হয়। সাথে ওর আবার হুচানের জন্য খারাপ লাগছে, তাই সিদ্ধান্ত নেয় আমি বেস্টির মৃত্যুর প্রতিশোধ নেব আর হুচান নিজের যা যা হারিয়েছে সব কিছু হুচানকে ফিরিয়ে দেব। পরের দিন তো অ্যাসিস্ট্যান্ট ফ্যাং জাওয়ের অনেক ডিটেলস দেখায় এখানে হুচানকে, তবে ও সেরকম কোনো পার্থক্য দেখে না। মানে বিয়ের সময় যেরকমটা বলা হয়েছিল ফ্যামিলি সম্পর্কে আর ফ্যাং জাওয়ের সম্পর্কে এখনো ও খোঁজ খবর নেওয়ার পর সেরকম কিছুই জানতে পারে। পরের সিনে ফ্যাং যাও গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা আমি আসলে কোম্পানিতে জয়েন করতে চাই। তো গ্র্যান্ডপা খুশি খুশি অনুমতি দেয়, যেহেতু বাড়িতে বসেই থাকে সারাদিন ফ্যাং যাও। তবে এতে আবার প্রবলেম রয়েছে লুর, সে কিছুতেই চায় না হু চ্যান তার ওয়াইফকে কোম্পানিতে পাঠাক, তাহলে তো ও আর কোম্পানিতে কোনো ষড়যন্ত্র করে শান্তি পাবে না। এই জন্য বলে গ্র্যান্ডপা আমি ওকে নিতে চাই না, কারণ ও একদমই কোথাও জব করেনি, অবশ্যই কোম্পানিতে যাওয়ার পর কিছু করতে পারবে না, উল্টো শুধু আমার ঝামেলা সৃষ্টি করবে। বাট ফ্যাং যেহেতু ঠিক করে নিয়েছে যে কোনো উপায়ে কোম্পানিতে যাবে, এই জন্য বলে তাতে কি হয়েছে আমি শিখে নেব, দরকার পড়লে তুমি আমাকে চ্যালেঞ্জ করে দেখতে পারো। লু ভাবে ঠিক আছে, এ যেহেতু একদমই নতুন, কঠিন একটি চ্যালেঞ্জ আমি এঁকে দেবো, কমপ্লিট করতে পারবে না আর কোম্পানিতেও যেতে পারবে না। এই জন্য বলে আমি তোমাকে নতুন একটি কন্ট্রাক্ট দিতে চাই, যদি এইটা তুমি নিয়ে আসতে পারো আমাদের কোম্পানির জন্য তাহলেই তুমি কোম্পানিতে যেতে পারবে। আর এখানে ফ্যাং জো বলে তোমাকেও প্রমিস করতে হবে আমি যদি সত্যি ওই কন্ট্রাক্টটা নিয়ে আসতে পারি তাহলে তুমি আমাকে জেনারেল ম্যানেজারের পজিশনটা দেবে। কোম্পানিতে এই পজিশনটা ভালোই নাম ডাক রয়েছে। তো এখানে লু ভেবে নেয় যে দুর্বল একটা মেয়ে কি বা করবে, এজন্য ও এখানে চ্যালেঞ্জে রাজি হয়। ফ্যাং জো মনে মনে অনেক খুশি হয়। এরপরে ও কিছু সিস্টেমের সাথে কথা বলে পরবর্তী প্ল্যান সম্পর্কে। পরে আমরা দেখতে পাই কোম্পানিতে আসার পর সবার সামনে ফ্যাং জো বারবার শুধু ফোনে গেমস খেলে। মানে সবার সামনে এমনটাই শো করছে ও তো কোম্পানি নিয়ে একদমই সিরিয়াস না, আর যে কন্ট্রাক্টটা ওকে দেওয়া হয়েছে সেটা হয়তো কোম্পানির জন্য নিয়ে আসতে পারবে না। আর এই খবরগুলো যখন লুয়ের কাছে এসে অন্যরা বলে তো লু মনে মনে অনেক খুশি হয়, সাথে ইয়ানো। তারা তো এটাই ভাবছে এমন চলতে থাকলে এই কোম্পানিতে আসার কোনো চান্সই থাকবে না ফ্যাং জোর। বাট এরা তো জানেই না ফ্যাং জো ইচ্ছা করে এমন করছে যাতে করে লু ওর উপর নজর কম রাখে। পরের সিনে হুচান আর অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে হুচান কোম্পানিতে হওয়া সব কিছুই জেনেছে, তো এখন চিন্তা হচ্ছে ফ্যাং জোকে নিয়ে। ভাবে যে আমি তাহলে ওই লোকটার সাথে দেখা করব যার সাথে কন্ট্যাক্ট করতে হবে ফ্যাং জোর, ফ্যাং জোকে কন্ট্যাক্ট পেতে সাহায্য করবে। তাই তো নিজে সব বাকি ইম্পর্টেন্ট মিটিংগুলো ক্যান্সেল করে দিয়ে বের হয়ে পড়ে ওয়াইফকে সাহায্য করতে। ওই কোম্পানিতে আসার পরই হুচানের সাথে দেখা হয় ফ্যাং জাওয়ের। ফ্যাং জাও এখানে হুচানকে দেখে অনেক বেশি খুশি হয়, ও ভাবতেও পারেনি যে হুচান ওকে এখানে সাহায্য করতে আসবে। হুচান বলে আমি চাই তুমি ওই কোম্পানিতে জব করো, তাই এখানে এসেছি। আর এখানে যাদের সাথে ওই ডিলটা করবে আমরা তাকে দেখার পর বুঝতে পারি লোকটা তো ভালো করেই হুচানকে চেনে, হুচানের সাথে সম্পর্কটাও ভালো। তাই তো হুচানের কথায় আর এখানে ফ্যাং জাওয়ের ট্যালেন্ট দেখে লোকটা তাদের কোম্পানির সাথে ডিল করতে রাজি হয়ে যায়। আর এভাবেই খুব সহজেই ফ্যাং জাও এই ডিলটা নিজের করে নেয়। এখন এইটা তো কোম্পানির ওরা জানেই না, জানলে তো ওদের উপর আকাশ ভেঙে পড়বে। যাই হোক, দুজনে এখান থেকে ফিরে যাওয়ার সময় হুচান জানতে চায় তোমার নেক্সট প্ল্যান কি হতে চলেছে। ফ্যাং জাও বলে শুধু দেখতে থাকো, আমি তো আর কিছুতেই লুয়ের কাছে হাঁটতে পারি না, আর লুও জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। এরপরে তারা কোম্পানিতে ফিরে আসে যেখানে লু আর ইয়ান এটাই মনে করেছে ওই ডিলটা নিয়ে আসতে পারেনি ফ্যাং জাও, এইটা ভেবে খুশি হচ্ছে। বাট তখনই ফ্যাং জাও জানায় সে তো এই ডিলটা নিয়ে এসেছে, তাই এখন কথা রাখতে লুকে অবশ্যই ফ্যাং জাওকে কোম্পানির ম্যানেজারের পজিশনটা দিতে হবে। তো এখানে লু যদিও এই নিউজটা শোনার পর অনেকটা শকড হয়, কিন্তু বাধ্য হয়ে এখন ম্যানেজারের পদটা দিতে হয় ফ্যাং জাওকে। বাট এই পজিশন নিয়েও সেরকম কোনো লাভ হবে না এখানে ফ্যাং জাওয়ের, কারণ কোম্পানির অনেকটাই শেয়ার এখনও লুয়ের কাছে রয়েছে। তাই লু চাইলে অনেক কিছুই করতে পারবে এই কোম্পানিতে।
এরপর লু নিজের সব রাগগুলো ইয়ানের উপরে ঝাড়তে থাকে। ওই মেয়েটা এত সহজে কিভাবে ডিলটা নিয়ে আসতে পারে, যেটার পিছনে আমি 2 বছর সময় নষ্ট করেছি। আর ও যদি একবার কোম্পানিতে আসে তাহলে তো আমার তিলে তিলে তৈরি করা সব প্ল্যান নষ্ট হবে। এই জন্য ভাবে ফ্যাং জাও আর হুচা দুজনকেই রাস্তা থেকে সরিয়ে দেবে। পরের সিনে যখন ফ্যাং জাওকে বাইরে দেখানো হয়, হঠাৎ করে যে যে এখানে ফ্যাং জাওয়ের সাথে দেখা করতে আসে। প্রথমে তো অনেক সুন্দরভাবে ফ্যাং জাওকে সরি বলে নিজের ওই রকম ব্যবহারের জন্য, আর ও তো ফ্যাং জাওকে সাথে করে একটি জায়গায় নিয়ে যেতে চায়। বাট অ্যাসিস্ট্যান্ট এখানে বারবার যাওয়ার কথাই মানা করতে থাকে জিজিকে। এরপরও জিজি অনেক জোর করছিল ফ্যাং জাওকে। ফ্যাং জাও এখানে ভালো করেই জানে আসলে জিজি ওকে একটি ট্র্যাপে ফেলাবে, এই কারণে এত বেশি তেল মাখাতে এখানে এসেছে। যাই হোক, ও জিজির সাথে যেতে রাজি হয়। দুজনে যখন কারে করে একটি জায়গায় আসে, কয়েকজন গুন্ডারা ওদেরকে জোর থেকে করে কার থেকে বের করে অন্য একটি খালি বিল্ডিং এ নিয়ে আসে, মানে ওদের দুজনকে এখানে কিডন্যাপ করে। গুন্ডাদের প্ল্যান দুজনকে এখানে জানে মেরে ফেলবে। যদিও যে যে জানে তাদেরকে তো এখানে শুধুমাত্র একটু হার্ট করার জন্যই লু কিডন্যাপ করতে বলেছে, কিন্তু ও জানেই না যে ওর নিজের ব্রাদারই গুন্ডাদেরকে বলেছে এখানে দুজনকেই শেষ করে দিতে। মানে ফ্যাং জাওকে মেরে ফেলার চক্করে ও জেজের কথাটাও একবারও চিন্তা করেনি। তবে জেজে এত বোকা না, এখানে আসার আগে অ্যাসিস্ট্যান্টকে ভালো করে সব বুঝিয়ে দিয়েছে। তাই তো একটু পরেই, যার জন্য একটু পরেই হুসেন এখানে তার পুরো টিম নিয়ে আসে আর সব গুন্ডাদেরকে এখানে বন্দি করে ফেলে। এরকম ভাবেই বাঁচিয়ে নিতে পারে ফ্যাং জাওকে। ফ্যাং জাওকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো কিনা। ফ্যাং জাও বলে আমি ঠিক আছি, আর তারাও সবকিছু ভালো করে জানে এই সবকিছু লু করেছে। জি জি বলে ব্রাদার এমনটি করতে পারে না, অন্তত আমার কথা ভাবতো। ফ্যাং যাও বলে তুমি অনেক বোকা, তোমার ব্রাদারকে এখনো চিনতে পারোনি। এখানে সত্যিটা গুন্ডাদের মুখ থেকে শুনে নাও। গুন্ডাদেরকে অনেক বেশি মারধর করা হয়, সত্যিটা বলতে বলে। একজন গুন্ডা বলে আমাদের তো লু শুধু এটাই বলেছে আমি দুটি মেয়েকে পাঠাবো, তোমরা দুজনকে জানে মেরে ফেলে দেবে, কাউকে বাঁচানোর দরকার নেই। জিজি নিজের ভুলটা বুঝতে পারে। ফ্যাং যাও জিজিকে বলে এখন তোমার ব্রাদারের উপরে বিশ্বাস করা বন্ধ করো, ও কিন্তু একদিন তোমাকেও শেষ করে দেবে। হুচান জিজিকে কোলে উঠিয়ে নেয় এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। রাতে তাদের দুজনকে রুমে দেখানো হয়, যেখানে হুচান তো জিজিকে বলে রেস্ট করতে। বাট জিজির এখানে ইচ্ছা করছে হুচানের সাথে রোম্যান্স করার। আবারও নিজে থেকে হুচানকে প্রভাব করার চেষ্টা করতে থাকে। হুচান ওকে বলে তুমি আমাকে একদমই প্রভাব করবে না, আমার কাছ থেকে দূরে থাকো। রেগে ফ্যাং যাও বলে সবাই ঠিকই বলে তুমি আসলে রোম্যান্স করতে পারো না, তুমি একদমই ম্যান না। এইসব কিছুতে এবার রাগ হয় এখানে হুচানের, তাই তো ও নিজে থেকেই চলে আসে ফ্যাং যাওয়ার ইচ্ছা পূরণ করতে। আর এই প্রথমবার তারা দুজনে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালের সিন দেখানো হয়, যখন ঘুম থেকে ওঠে তারা দুজনেই। এখানে ফ্যাং যাও বলে আমার কাছে এক ধরনের স্পেশাল মেডিসিন রয়েছে, আর ওইটা যদি আমি তোমার ফেসে লাগিয়ে দিই তাহলে তোমার ফেস ঠিক হয়ে যাবে আর তোমাকে মাস্ক পরে থাকতে হবে না। হুচান ওকে মাস্ক খোলার পারমিশন দেয়। ফ্যাং যাও যখন মাস্ক খুলে অবাক হয়ে যায়, কারণ ফেস তো সম্পূর্ণ ঠিকঠাক আছে, তাহলে মাস্ক কেন পরে থাকে। যখন এই কারণটা জানতে চাই হুচানের কাছ থেকে, হুচান বলে আমি আমার রাইভালদেরকে দেখানোর জন্য এমনটি করি যাতে করে ওরা আমাকে দুর্বল মনে করে। ওই অ্যাক্সিডেন্টের পর আমার সাথে অনেক কিছু হয়েছে, লু এখন আমার কোম্পানি পুরো হাতিয়ে নিয়েছে আর ও আমার কোম্পানি ক্ষতি করার চেষ্টা করছে, এটা আমি ভালো করেই জানি। কারণ ওই অ্যাক্সিডেন্টের আগে একটি মেয়ে আমাকে এই বিষয়টা নিয়ে সাহায্য করেছিল, কিন্তু লু প্ল্যান তৈরি করে ফেলে আমাকে আর ওই মেয়েটিকে মেরে ফেলতে। যদিও আমি বেঁচে যাই, কিন্তু আমাকে যে মেয়েটি সাহায্য করেছে তাকে আমি বাঁচাতে পারিনি, এই জন্য আমি অনেক বেশি গিল্টি ফিল করি আর আমি লুকে কিছুতেই ছাড়বো না। ওর কথাগুলো শোনার পর এখানে ফ্যাং যাও বলে তুমি যে মেয়েটির কথা বলছো আর যে তোমাকে সাহায্য করেছে সে অন্য কেউ না, আমার বেস্টি। আর আমি আমার বেস্টির মৃত্যুর রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে এসেছি, তাই আমিও লুকে কিছুতেই ছাড়বো না। তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই লুকে শাস্তি দেবো, সাথে তোমার কোম্পানি আবারও তোমাকে ফিরিয়ে দেবো। তুমি শুধু আমার প্ল্যান অনুযায়ী আমাকে সাহায্য করবে। হুচান এতে রাজি হয়। অন্যদিকে লু যখন গুন্ডাদের কাছ থেকে জানতে পারে ওখানে তো কাউকে মারতে পারেনি, তারা ফেল হয়েছে, তখন অনেক রেগে যায়। এখানে ইয়ানের সাথে ও ঝামেলা করছে এই বিষয়টা নিয়ে। আর তখন এখানে সিস্টার আসে, মানে জিজি এসে বলে ব্রাদার তুমি কিনা ওদেরকে বলেছিলে আমাকেও মেরে ফেলতে। ব্রাদার আবার ওর সামনে ভালো সাজার জন্য বলে তুমি কি আমার উপর বিশ্বাস করো না, আমি এমনটি কেন করব, তুমি তো আমার সিস্টার হও, আমি কেন তোমাকে মারতে যাব। কিন্তু এবার আর যে ব্রাদারের ভুলভাল কথাগুলোতে নিজেকে গলিয়ে ফেলে না। এখন ভালো করে লুকে চিনতে পেরেছে যে লু ওকে নিয়ে একটুও পরোয়া করে না। চলে যাওয়ার সময় তো এটাও শুনতে পায় লু ভিতরে ইয়ানের কাছে জেজির নামে বদনাম করছে, ওর সিস্টার একদমই কোনো কাজের না। আরো কত কি বলছে জেজি ঠিক করে না, এখন আর ও কিছুতেই লুকে সাহায্য করবে না। ভিতরে এরা দুজনে আবার নতুন প্ল্যান তৈরি করে কিরকম ভাবে হুজেন আর ফ্যাং যাও দুজনকে বিরক্ত করতে পারবে আর রাস্তা থেকে সরাতে পারবে। লু প্ল্যান অনুযায়ী আরো একটি হার্ড প্রজেক্ট এনে দেয় ফ্যাং যাওয়ের কাছে, বলে তুমি যেহেতু এখন ম্যানেজারের পদে পেয়েছো তোমাকে এগুলো দেখতেই হবে। ভাবে এবার অন্তত ফ্যাং যাও ফেল হয়ে যাবে, বাট ও তো জানি না যতক্ষণ পর্যন্ত ফ্যাং যাওয়ের পাশে রয়েছে হুজান ততক্ষণ পর্যন্ত ফ্যাং যাওয়ের তো হেরে যাওয়ার প্রশ্নই ওঠে না।
যাই হোক, এরপরে যখন ও কাজের জন্য আবারও লুয়ের সাথে দেখা করে, দেখা যায় লু আজ তো এখানে বাহানা দিয়ে চলে যায় ফ্যাং জাওয়ের ক্লোজে, আর ফ্যাং জাওয়ের সাথে ফ্লার্টিং করতে শুরু করে দেয়। ফ্যাং জাও ওকে কোনো কিছুই বলে না, এটার ফায়দা ওঠাতে যায়। এই জন্য লুয়ের সামনে এমনটি শো করে ও নিজেও লুয়ের উপর একটু ইন্টারেস্টিং, কারণ ওর হাজবেন্ড দেখতে অনেক বেশি আগলি, তাহলে হাজবেন্ডের সাথে থেকে কি করবে। আর ইয়ানকে জেলাস ফিল করানোর জন্য আরও এরকম বেশি অ্যাক্টিং করার কারণে দেখা যায় ইয়ান তো লুয়ের উপরে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে। এইসব কিছু দেখে ফ্যাং জো খুশি হয়ে বাড়িতে আসে, কিন্তু হু জানতো ওর সব কাজের কথাই জানতো, তাই এখানে অনেক বেশি জেলাস ফিল করে। এখানে বলে ফ্যাং যাও, চিন্তা করো না, এই সব কিছু আমার একটি প্ল্যানেরই অংশ ছিল। আর তোমার কি মনে হয় যে লুয়ের মতন কোনো স্টুপিডের সাথে আমি থাকবো? কখনোই না। হু জান বলে তুমি শুধুমাত্র একজন ম্যানকেই দেখবে, আর সেই ম্যান হবে শুধুমাত্র আমি। এটা বলার পর কিস করে এখানে ফ্যাং যাওকে। অন্যদিকে আমরা লুকে দেখি রাস্তায় কয়েকজন গুন্ডারা ওকে ইচ্ছে মতন মারধর করছে। বেচারা লু জানেও না ওকে কি কারণে মারধর করা হচ্ছে। আসলে হু জানি এতটাই বেশি জেলাস ফিল করেছিল যে গুন্ডা পাঠিয়ে দিয়েছে লুকে শিক্ষা দিতে। এরপরে লুকে হসপিটালে ভর্তি করা হয়। যেখানে ইয়ানা আর একটু আধিক্যতা দেখানোর জন্য ফ্যাং যাও ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছে লুকে দেখতে, যা দেখে ইয়ান তো আরও রেগে মেগে এখান থেকে বের হয়ে যায়। ফ্যাং যাও এইসব কিছু করছে যাতে করে লুকে বোকা বানাতে পারে, আর নিজের প্ল্যানের অনেকটাই কাছে আসতে শুরু করে। ওখান থেকে আসে হুজানের সাথে দেখা করতে, যেখানে হুজান জিজ্ঞাসা করে পরবর্তী প্ল্যান তোমার কি, তুমি এখন কি করতে চাচ্ছ। ফ্যাং যাও বলে এটা তুমি কাল মিটিংয়েই দেখতে পারবে। পরদিন কোম্পানিতে বোর্ড মিটিংয়ে দেখানো হয়। লু ভেবেছিল এবার হয়তো কোনো ডিল নিয়ে আসতে পারবে না ফ্যাং যাও, বাট ফ্যাং যাও তো সবাইকে অবাক করে দিয়ে এই হার্ট প্রজেক্টটাও তাদের কোম্পানির জন্য নিয়ে আসে। ফ্যাং যাও আসার পর থেকে কোম্পানির এত বেশি প্রফিট করাতে শুরু করেছে, যার কারণে লু এখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আর রাগ সব ঝাড়তে থাকে ইয়ানের ওপরে। রেগে বলে আমি 2 বছর ধরে কোম্পানির জন্য যতগুলো প্রফিট আনার চেষ্টা করেছি আনতে পারিনি, আর এই মেয়ে কিনা 2 মাসে সব প্রফিট নিয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে গ্র্যান্ডপা খুব তাড়াতাড়ি কোম্পানিটা আমার নাম থেকে কেড়ে নিয়ে ওই মেয়েটার নামে করে দেবে, যেটা আমি কিছুতেই হতে দেব না। ইয়ান বলে আমার কাছে ভালো একটি প্ল্যান রয়েছে, তুমি একবার শুধু আমার প্ল্যান মতন কাজ করো, এটা কাজে লেগে যাবে। এখন ওই মেয়েটা তোমার উপরে দুর্বল, তাই তুমি ওর ফায়দা ওঠাও, এরকম প্ল্যান তৈরি করে। আরও একবার তাদেরকে ফ্যামিলি ডিনারের জন্য ইনভাইট করা হয়, যেখানে রাতে তারা সবাই একসাথে ডিনার করতে যায়। আর আজ তো এখানে ডিনারের প্ল্যান তৈরি করে এসেছে ফ্যাং যাও সবার সামনে নিজের ড্যাডের সত্যিটা তুলে ধরবে। আমাদেরকে বলে যে তার ড্যাড তো এখানে ইয়ানের মমকে আসলে বিয়েই করেনি, তারা দুজনে একে অপরকে ভালোবাসে কিন্তু বিয়ে করেনি, যার কারণে বলতে গেলে ইয়ান ওনার মেয়েই না। ফ্যাং জাওয়ের মা মারা যাওয়ার পর থেকে ইয়ানের মা রয়েছে তার ড্যাডের সাথে, কিন্তু তারা এখনো বিয়ে করেনি। আসলে ইয়ানের মা মনে করে যে আমরা দুজনে তো একে অপরকে ভালোবাসি, তাহলে বিয়ে করার কি দরকার। কিন্তু এখানে ফ্যাং যাও বলে আমার ড্যাড আপনাকে এতই ভালোবাসে যে বাইরে ওনার আরও একজন মিস্ট্রেস রয়েছে, সাথে একটি বেবিও। আর এই সত্যিটা যখন এখানে সবাই জানে, বিশেষ করে ইয়ানের মম, এইসব কিছু শোনার পর অনেক অবাক হয়ে যায়। যাকে এতদিন ধরে বিশ্বাস করে এখানে ছিল, সেই কিনা তাকে এত ধোকা দিয়েছে। এভাবে ড্যাডের সত্যিটা সবার সামনে তুলে ধরে। আর এখন বাকি রয়েছে শুধুমাত্র লু এর সত্যিটাও খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসবে। ফ্যাং যাও প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে, মানে যখন লু ওর সাথে কথা বলে বা দেখা করতে চায় তখনই লু এর সাথে দেখা করে। আর লু এর সামনে এমন দেখায় যে হুচানকে একদমই পাত্তাই দিচ্ছে না, কিন্তু লু চলে যাওয়ার পর ও কিন্তু আবার ঠিকই হুচানের সাথে মিলে লু এর বিরুদ্ধে প্ল্যান তৈরি করে। তাদের ফাইনাল প্ল্যান অনুযায়ী একটি বাড়িতে এসে অপেক্ষা করছে লু এর। আজই তারা এখানে লু এর সত্যিটা সবার সামনে তুলে ধরবে। একটু পরে লু এখানে আসে। দুজনকে একসাথে দেখার পর বুঝতে পারে এতদিন শুধুমাত্র ফ্যাং যাও ওকে বোকা বানিয়েছে, ফ্যাং যাও ওর উপর একটু ইন্টারেস্ট নয়। ফ্যাং যাও বলে তুমি নিজেকে কি মনে করো যে আমি তোমার মতন ছেলের সাথে থাকবো? আমার জন্য তো আমার হাজবেন্ডই বেটার রয়েছে। লুয়া এখানে চিৎকার করে বলে তোমরা দুজনে আমার হাত থেকে পালাতে পারবে না, আজ এখানেই তোমাদের দুজনের শেষ দিন হবে, আমি তোমাদেরকে মেরে ফেলবো। আর এটাও অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ আমি তোমার বেস্টিকে আগুনে পুড়িয়ে মেরেছি, কারণ ও আমার পথে আসার চেষ্টা করেছিল, এখন তোমরাও সেরকম কাজ করছো। তবে লু এখানে খুশি খুশি যখন নিজের মুখ দিয়ে এইসব কথাগুলো বের করেছে, ফ্যামিলি সবাই শুনতে পারছে, সাথে পুলিশও, কারণ আগে থেকে সব কিছু ব্যবস্থা করেছে হু চ্যান আর ফ্যাং যাও। লুয়ের মুখোশ খুলে যাওয়ার সাথে সাথে গ্র্যান্ডপার পায়ে পড়ে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু গ্র্যান্ডপার ওকে ক্ষমা করে দেয় না, পুলিশরা ওকে অ্যারেস্ট করে নেয়। এর পরের সিনে দেখানো হয় ফ্যাং যাও আর হু চ্যান, তারা দুজনে ফ্যাং যাওয়ের বেস্টি গ্রের কাছে এসেছে। ফাইনালি নিজের বেস্টির মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে, আর হুজানকে তার কোম্পানি ফিরিয়ে দিয়েছে। এই সুন্দর একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও দেখতে। বাই বাই।